একটা ঢল দেখা যাচ্ছে 400 আসনের ঢল, তৃণমূল বলছে 200 ক্রস করতে পারবে না। এই রকমই কিন্তু একদম স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে তৃণমূল। সেইখানে দাঁড়িয়ে এই রাজ্যের লড়াই কতটা কি 200 ক্রস করতে পারবে না, এই তো 400 পারের লক্ষ্য বিজেপি। দেখুন, তৃণমূল 2019-এও বলেছিল যে তারা নাকি 42 পাবে, আর বিজেপির সংখ্যা 120-র কাছাকাছি চলে আসবে। তো যদি আমি হিসেব ধরি, 120-র হিসেব করেছিল তৃণমূল, আমরা পেয়েছিলাম 303। এইবারে বলছে তারা 200 পেরোতে পারবে না, মানে কোথাও না কোথাও 200-র কাছাকাছি থাকবে তাদের বক্তব্য। তাহলে সেটা ডবল যদি করে দিই আমরা, তাহলে সেটা 400 হবে। মাননীয় ইঙ্গিত করে দিলেন, কারণ উনি তো অনেকদিন ধরে রাজনীতি করছেন। মাটিতে কি অ্যাকচুয়াল যে পরিস্থিতি কি রয়েছে, মানুষের মনে যে পদ্ম ফুটে গেছে উনি বুঝে গেছেন। তাই উনি নিজের কর্মীদেরকে চাঙ্গা করার জন্য এসব কথা বলছেন, কারণ জানেন উনি যে বিজেপির আবার এত বড় ম্যান্ডেট নিয়ে জিতে আসার মানে তৃণমূলের যে কটা দুর্নীতিবাজ নেতা যারা মানে ভোট ঘোষণা হওয়ার আগে বেঁচে গেছিল, তাদেরকে জেলে ঢোকানোর পুরো ব্যবস্থা করে দেবেন মোদিজি। সব দুর্নীতিবাজরা ভিতরে চলে যাবে। তাই জন্য উনি এখন নিজের কর্মীদেরকে চাঙ্গা করছেন যে যে কটা পাবে অ্যাটলিস্ট সে কটাও যেন পায়, এমন না হয়ে যাক যে শাসক দল শূন্য হয়ে গেল। এখানেই বক্তব্য আছে, এখানেই বক্তব্য হচ্ছে যে জেল হচ্ছে বিরুদ্ধে বলার জন্য জেল, ডিকটেটরশিপ মোদি এই ধরনেরই। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে যে একদম প্রেসটা করলেন, তার এখানে বক্তব্য মমতা ব্যানার্জিও জেলে চলে যেতে পারেন, এই রকম একটা বক্তব্য। বেশ কিছু লিডারের নাম তিনি বললেন যা মোদি সরকারে আসলে এইবার সেখানে কিন্তু তাদের বিপদ। সেই জায়গায় কিসের ইঙ্গিত করলেন অরবিন্দ কেজরিওয়াল, এ রাজ্যের মমতা ব্যানার্জিকেও টেনে দিল। দেখুন, আমরা তো এখনও বলিনি এই কথা যে মমতা ব্যানার্জি জেলে যাবেন, উনিই বলে দিলেন। আমার খুব ভালো করে মনে আছে, সাল 2019-এর লোকসভা প্রচারে উনি বলেছিলেন যে বিজেপি জিতে গেলে অমিত শাহ হোম মিনিস্টার হবেন। ওনারা কিন্তু কথাটা মিলে গেছিলো। তো উনি যদি ভবিষ্যৎ দর্শন করার যদি ওনার মধ্যে সেই সক্ষমতা রয়েছে, তার মানে কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু আমার বক্তব্য এটাই যে যারা তদন্ত করছে, তদন্তকারী এজেন্সির উপরে রয়েছে যে তারা কখন কাকে অ্যারেস্ট করবে। এবার অরবিন্দ কেজরিওয়াল তো সাল 2012-তে যখন দলটা গঠন করেছিলেন, উনি প্রতিজ্ঞা করেছিলেন নিজের ছেলে মেয়েরকে সামনে রেখে যে আমি কোনোদিন কংগ্রেসের সাথে জোট করব না। জোট করলেন। আমি কোনোদিন সরকারি বাংলো নেব না। উনি শীষমহল যেটাকে বলে যে প্রায় 45 কোটি খরচ করে সরকারি টাকা পুড়িয়ে উনি নিজের প্রাসাদ করলেন। এছাড়া উনি একটা লিস্ট বের করেছিলেন যে শরদ পাওয়ার চোর, উমার আবদুল্লাহ চোর, সোনিয়া গান্ধী চোর, রাহুল গান্ধী চোর, এইভাবে করে একটা পুরো লিস্ট বের করেছিলেন। আজকে ওনাদের সাথেই রয়েছেন। তো জনগণের কাছে ওনার ক্রেডিবিলিটি সম্পূর্ণভাবে শূন্য হয়ে গেছে। তাই জন্য এইসব কথা বলে মিডিয়াতে জীবিত থাকার জন্য, কারণ এইসব কথা বললে তো মিডিয়া ভালো বেশ ওনাকে টিভিতে দেখাবে, তো মানুষের মনে তো মুছে গেছে। মিডিয়াতে থাকার জন্য উনি এইসব কথাগুলো বলছেন, বাকি কোনো প্রাসঙ্গিক নেই ওনার কথাতে। একদম জনসংযোগ থেকে মমতা ব্যানার্জি ধরলে পরিষ্কার বললেন বাইরে থেকে সমর্থন করে দেবো ইন্ডিয়া জোটকে, একদম আমরা সমস্ত রকম সমর্থন করে দেবো, ইন্ডিয়া জোট জিতবে এবং মোদিজি হারবে। ইন্ডিয়া জোটে উনি ছিলেন প্রথম থেকেই, আবার সেই সমর্থনের কথা বললেন। ইন্ডিয়া জোটে থাকছে না, জোটের কর্মসূচিতে যাচ্ছেন না, বাইরে থেকে সমর্থন করছেন। কি বিষয়, কি মত? আমার যতদূর জানা আছে যে ইন্ডিয়া জোটের সার্বজনিকভাবে এখনও সেরকম কোনো কর্মসূচি বলে ঘোষণা হয়নি। বাকি যে কটা মিটিং হয়েছে সে কটাতে কিন্তু মমতা ব্যানার্জি ছিলেন। দ্বিতীয় কথা, ইন্ডি জোট তো আমরা তো বলছি যে এই সব দল আমাদের বিরুদ্ধে আছে, তারা কন্টেস্ট করছে। সিপিএম কংগ্রেস একসাথে কন্টেস্ট করছে, তৃণমূল তাদেরকে সমর্থন দিচ্ছে। এবং সমর্থন কীরকম সমর্থন দিচ্ছে? তৃণমূল যে কথা বলতে পারছে না সেই কথা বলছে সিপিএম নিজের ঘোষণাতে, নিজের ম্যানিফেস্টোতে তারা বলেছে যে তারা সরকারে আসলে তারা পিএমএলএ অ্যাক্টকে বাতিল করে দেবে। এটা সেই পিএমএলএ অ্যাক্ট, যেই পিএমএলএ অ্যাক্টের কারণে আজকে পার্থ জেলে, কুন্তল জেলে, আজকে অনুব্রত মণ্ডল জেলে। শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্তটা শুরু হয়েছিলই পিএমএলএর আন্ডারে। তো যেটা তৃণমূল বলতে পারছে না সেটা সিপিএমকে দিয়ে নিজের ম্যানিফেস্টোতে বলিয়ে দিচ্ছে। একই কথা রাহুল গান্ধী বলছেন। তো এনাদের সবার বক্তব্যটা একই আর উদ্দেশ্যটা একই, সেটা হলো মোদি হাটাও, আর দ্বিতীয় হলো যে কিভাবে নিজেদেরকে বাঁচাও। এই দুটো মন্ত্রের সাথে মানুষের কাছে এগো। তাই জন্য মানুষ এদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। মানুষ পাশে এদের কারোর নেই।
একেবারেই তাই। মানুষ পাশে থাকার বিষয়টা একেবারে জনগণের উপরে একদম, যে আসন সংখ্যার নিরিখে আমরা আসব এবং অমিত শাহ নরেন্দ্র মোদীর পাশাপাশি যদি বক্তব্য যদি শোনা যায় এবং তার পাশাপাশি যদি মমতা ব্যানার্জির ফ্রেমটা রাখা যায়, দেখা যাচ্ছে মাছ রেঁধে খাওয়ানোর কথা বলছে। কী প্রসঙ্গে বললেন? খাদ্যাভ্যাস প্রসঙ্গে। একেবারেই মাংস খাওয়ার উপরে যে নিষেধাজ্ঞা, বাংলায় বেশ কিছু জায়গায় রয়েছে নিরামিষ। আমি সেই জায়গায় দাঁড়িয়ে মাছ খেতে নিজের হাতে এবার সিপিএম আসরে নেমে পড়েছে, পরিষ্কার বলছে এই তো সেটিং, আম লাড্ডু কখনো মাছ। দেখুন, বিজেপি কোনো দিন কারোর খাওয়া দাওয়াতে কোনো রকমের বলেনি এমন যে এটা খাওয়া বারণ বা এটা বারণ আছে। যে যার যা খাওয়ার ইচ্ছে সে খাক। এতদিন তো কাউকে কোনো দিন মমতা ব্যানার্জি কী খাচ্ছে না খাচ্ছে কেউ তো বলেনি। যাদবপুরে সার্বজনিকভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরু খেয়েছিল, তার জন্য কি ভারত সরকার ওনাকে অ্যারেস্ট করে নিয়েছে? এমন তো কিছু হয়নি। তো এই খাওয়া দাওয়ার এই সেটিং, দেখুন সেটিং তো বাংলার জনগণ দেখলো যখন পাটনা, ব্যাঙ্গালোর একের পর এক শহরে, মেট্রোপলিটন বড় বড় সিটিতে তারা গিয়ে হাত ধরে 250 টাকা 300 টাকার জলের বোতল দিয়ে জল খেয়ে 7 স্টার হোটেলে থেকে হাত ধরে মোদি হাঁটাও করে স্লোগান দিয়েছিলেন। তো জনগণ তারা নিজেরাও জানে, কারণ তাদের দলের নেতারাই বলেছিল যে আমাদের প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেল। কারণ ওনারা বুঝতে পারছেন যে এই সেটিং তথ্য আর কাজ করছে না। এবার যদি সেটিং তথ্য না কাজ করে, কারণ মানুষের কাছে তো নিয়ে যাওয়ার জন্য কিছু নেই, 34 বছরের কোনো লিগেসি নেই তাদের কাছে। তারা কেরালা মডেল তারা বাংলার জনগণকে দেখাতে পারবে না, কারণ কেরালা মডেল একটা ফ্লপ মডেল, সেটা বাংলার মানুষ সহ সারা দেশ বুঝে গেছে। ত্রিপুরাতে তারা এমন কিছু করেনি যেটা তারা নিয়ে যাবে, আর অন্য কোথাও কোনো জায়গাতে এমন কিছু তারা করেনি, সিপিএম হোক বা কংগ্রেস, কোনো কিছু করেনি যেটা মানুষের কাছে নিয়ে যাবে। এই যে দুর্নীতির বিরুদ্ধে এত অভিযোগ, কংগ্রেস 5 বছর 18 থেকে 2023 রাজস্থান এবং ছত্তিশগড়ের সরকারে ছিল। আপনি বলুন যে বিজেপির কটা নেতার বিরুদ্ধে তারা তদন্ত করেছে বা কিছু এমন পেয়েছে যে কোনো আর্থিক দুর্নীতি রয়েছে? বর্তমানে তারা হিমাচল প্রদেশে সরকারে আছে, আমরা 5 বছর আগে ছিলাম। তারা খুঁজে বের করুক যে বিজেপি যদি কোনো আর্থিক দুর্নীতি করেছে। কোনো দুর্নীতিই নেই, কিন্তু কংগ্রেস যেখানে থাকে সেখানে দুর্নীতি আর দুর্নীতি। তো মানুষ এই পার্থক্যটা বোঝে বলেই প্রপাগ্যান্ডা, মিথ্যা কথা বলে সিপিএম আর কংগ্রেস এখন এই ভোট প্রচারে, ভোট বাজারে নেমেছে, কিন্তু মানুষ বিশ্বাস করছে না। কারণ যারা এই পশ্চিমবঙ্গে একসাথে লড়ছে, কেরালাতে যারা আলাদা, তাদের নিজের জোটের কোনো নীতি নেই, মানুষ সেটা বোঝে না। একদমই তাই। তদন্ত করবে কিভাবে? এই তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একেবারে যে স্টেজ থেকে, একদম সভামঞ্চ থেকে বারবার বলেন যে হাইকোর্ট কিনে রেখেছে, সুপ্রিম কোর্ট কিনে রেখেছে। এই তো কেনা বিজেপির যদি কোর্ট হয় তাহলে কি করে তদন্তটা করবে? দেখুন, এই গত 10 বছরে এমন অনেক রায় আছে যেটা কেন্দ্র সরকারের বিরুদ্ধেও এসেছে, বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলতে মানে যেটা কেন্দ্র সরকার যদি কোনো আইন তৈরি করেছে সেই আইনটাকে স্ট্রাইক ডাউন করেছে। যেমন আমার মনে আছে যে একটা ন্যাশনাল জুডিশিয়াল কমিশন, একটা অ্যাক্ট তৈরি হয়েছিল, পার্লামেন্টে সবাই একসাথে মিলে করলো। তো এটার বিরুদ্ধে কিন্তু এমন নয় যে কেন্দ্র আবার কোনো একটি আইন নিয়ে এসে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দিয়েছে। এটা আমরা দেখতাম কংগ্রেস আমলে, যে সুপ্রিম কোর্টের রায়কে পাল্টে দিত প্রথম। দ্বিতীয় কথা, কতবার 10 বছরে এই বিজেপি সরকার এমার্জেন্সি ইউজ করেছে? আপনি যদি সংখ্যা দেখবেন, সংখ্যা প্রায় 0 রয়েছে। এমন কোনো দিন পরিস্থিতি আসেনি, কারণ গণতন্ত্রে আমরা বিশ্বাস করি। আর দ্বিতীয় কথা, যে ডিকটেটরশিপের কথা, ডিকটেটরশিপ তখন কোথায় ছিল যখন 2রা মের পরে 57 জন বিজেপির কর্মীকে হত্যা করে দেওয়া হলো। সেটা কি ডিকটেটরশিপ ছিল না? কে সরকারি দপ্তরে কে কোন নিউজ পেপারটা পড়বে সেটা ঠিক করে দিচ্ছেন মাননীয়া, সেটা কি ডিকটেটরশিপ নয়? কে কোন সিনেমা দেখবে, কেরালা স্টোরিকে উনি পশ্চিমবঙ্গে ব্যান করে দিলেন, ছবি ব্যান করে দিলেন উনি। বলুক তো কোন রাজ্যে, বিজেপির কোন রাজ্যে ছবি ব্যান হয়েছে? এটা কি ডিকটেটরশিপ ছিল না মাননীয়ার? এরকম বহু আমি উদাহরণ দিতে পারি। এক একটা বই উনি ব্যান করে দিয়েছেন, কেন? এটা কি ডিকটেটরশিপ নয়? কে কোন দল করবে, কে কোন কাপড় পরবে, তার উপরে উনি সব একটা করে অর্ডার দিচ্ছেন, সেটা কি ডিকটেটরশিপ নয়? যদি মোদিকে যদি ডিকটেটরশিপ বলা হয়, তাহলে আমি বলবো যে মোদির মতন ডিকটেটরশিপ ভারতে আরও আগে আসা দরকার ছিল। কারণ এই ডিকটেটরশিপে আমরা এইমস পাচ্ছি, আইআইটি পাচ্ছি, আইআইএম পাচ্ছি, আমরা মেডিকেল কলেজেস ডাবল দেখেছি, মেডিকেল সিটস আমাদের ডাবল হয়েছে, ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে, এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে, কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে,
হচ্ছে। পশ্চিমবঙ্গে 2টো চিপ ম্যানুফ্যাকচারিং ইউনিট দিয়েছিল, মমতা ব্যানার্জি আউটরাইট রিজেক্ট করে দিলেন। 26,000 কর্মসংস্থান হতো, এটাই ডিক্টেটরশিপই দিচ্ছিল। এখন ফ্রেট করিডোরের জন্য মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না, আটকে পড়ে রয়েছে প্রজেক্টটা ইস্টার্ন ফ্রেট করিডোর। ডিক্টেটরশিপ কে দেখাচ্ছে ডিক্টেটরশিপ, মোদি না মমতা? যদি নরেন্দ্র মোদি যদি ডিক্টেটরশিপ হয়, তাহলে আমি বলবো এইরকম আইডিয়াল ডিক্টেটরশিপ পৃথিবীতে প্রত্যেকটি দেশে হওয়া উচিত। আমি প্রাক্তন তৃণমূলের লড়াইটা একটু বলে দিয়ে প্রায় প্রসঙ্গটা শেষ মুহূর্তে টানবো। একেবারে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী জোর লড়াইটা কি? নন্দীগ্রামের আন্দোলন। নন্দীগ্রাম তুমি কার? এক বলছে মমতার, আর না হলে শুভেন্দুর। দুজনকে এই যে কথা চালাচালি হচ্ছে, একে অপরকে আক্রমণ, নন্দীগ্রামবাসী কী পেল? চলে গেল তাদের মূল্যবান কয়েকটা বছর, কতগুলো সময়, জমি, সবটা চলে গেল। লড়াইটা কে করছে? এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে। তাহলে লড়াইটা দাঁড়ালো তৃণমূল আর প্রাক্তন তৃণমূল। মানুষগুলো কোথায়? মানুষের পাশে বিজেপি দাঁড়িয়েছিল, মাননীয় শুভেন্দুদা দাঁড়িয়েছিলেন। তাই জন্যই কিন্তু মানুষ 1956 ভোটে শুভেন্দু অধিকারীকে জয়ী করেছিলেন এবং মমতা ব্যানার্জিকে কিন্তু ওনার প্রতিশোধ এবং হিংসার রাজনীতিকে কিন্তু নো বলেছিলেন। প্রথম যে স্লোগান নো ভোট টু মমতা, ওটা কিন্তু নন্দীগ্রামই দিয়েছিল। যেই নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জির উত্থান হলো, কোথাও না কোথাও সেই নন্দীগ্রাম বুঝিয়ে দিল যে নন্দীগ্রাম লড়াইয়ের নায়কটাকে। নন্দীগ্রাম লড়াইয়ের নায়ক আছে, নায়িকা নেই। সেই নায়ক নেতৃত্ব দিয়েছিল মানুষকে, যেটা জন আন্দোলন হয়েছিল। এবং এই ক্রেডিটটা সবসময় মানুষের কাছে যাবে, কারণ যখন কোনো আন্দোলন জনমুখী হয়ে যায় তখন ওই জন আন্দোলন যে গড়ে ওঠে, ওটার পুরো ক্রেডিট জনগণের উপরে। এই যে ক্রেডিট নেওয়া, শুভেন্দু অধিকারী ক্রেডিট নিতে যাচ্ছেন না। উনি এটা বলছেন না যে আমিই করেছি, উনি বললেন যেটা নন্দীগ্রামের মানুষের উপরে ছেড়ে দিন। নন্দীগ্রামের মানুষ 2021-এ বুঝিয়েছিল, এই নন্দীগ্রামেরই মানুষ 2024-এও বুঝিয়ে দেবে। আর 2026 বা 26-এর আগে যদি ভোটটা হয়। মমতা ব্যানার্জি কিন্তু এখানে ছোট্ট করে বলে দিই, মমতা ব্যানার্জি তা বলছেন না, বলছেন যে সিপিএমের সঙ্গে সেটিং করেই আন্দোলন গড়া হয়েছে এবং সেই জায়গাতেই আমাদের প্রশ্ন থাকে। দেখুন, মাননীয়া কি করছেন, এটা সিপিএমের সাথে সেটিং করছেন, এটা সিপিএমের সাথে তার পারিবারিক ব্যাপার। শুভেন্দু অধিকারী সেটিং করেছে, আন্দোলন গড়ে তুলেছে, সেই নন্দীগ্রামের আন্দোলন। এইখানেই প্রশ্ন যে মানুষ কোথায় গেল? আমি তো বলছি, সাল 2021-এ মানুষ বুঝিয়ে দিয়েছিল যে উনি কোথায় আছেন, মাননীয়া কোথায় আছেন আর শুভেন্দু অধিকারী কোথায় আছে। 2024-এর নির্বাচন, ওইখানে 6ষ্ঠ দফায় ওখানে নির্বাচন রয়েছে। আমরা 4 জুন আমরা দেখে নেব যে নন্দীগ্রামের আন্দোলনে আর নন্দীগ্রাম আন্দোলন করা মানুষজন কার পক্ষে আছে আর কাকে গলায় জড়িয়ে তাকে আশীর্বাদ করছেন, এটা আমরা দেখে নেব। ছোট্ট করে একদম স্পেসিফিক প্রসঙ্গ, সন্দেশখালী উত্তাল, একেবারে বসিরহাট লোকসভা জুড়েই একটা উত্তাল পরিস্থিতি। ভিডিও পাল্টা ভিডিও, এক বক্তব্য পাল্টা বক্তব্য। মাম্পি দাস বিজেপি নেত্রী, তিনি আজকে একেবারে হাইকোর্টের যে জামিন, তাতে আমি বলছিলাম যে এই যে একটা পরিস্থিতি অস্থির, সেই সময় গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি, সেই জায়গায় যে ভিডিও তৃণমূলের প্রকাশ হয়েছে কি অজানা ইউটিউব চ্যানেল, কি মনে হচ্ছে সব স্ক্রিপ্টেড? দেখুন, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস 2-3 দিন আগে একটি ভিডিও ক্লিপ আপলোড করেছিলেন টুইটার সেটা আইডেন্টিফাই করে, এক্স হ্যান্ডেল সেটাকে আইডেন্টিফাই করে ফেক আর ক্লিপড বলে সেটা দিয়ে দিয়েছে। আমি পারলে আপনাকে দেখাতে পারি, সেটা ফেক, একদম আউটরাইট বলে দিয়েছে যে এটা ফেক ভিডিও রয়েছে। তো এই যে একটা স্ক্রিপ্টেড ব্যাপার, কেন এটা প্রচার করতে হচ্ছে কেন তৃণমূলকে এই জন্য প্রচার করতে হচ্ছে কারণ তারা বুঝে গেছে যে, আপনি মনে হবে যে মাননীয় এই সন্দেশখালীর সময় উনি বলেছিলেন যে নন্দীগ্রামের উনি মনে করিয়েছিলেন যে সন্দেশখালী নন্দীগ্রাম নয়। তো উনি কোথাও না কোথাও বুঝতে পেরেছেন যেমন নন্দীগ্রাম সিপিএমের শূন্যের কারণ হয়েছে, তেমন সন্দেশখালী তৃণমূলের শূন্যের কারণ হতে চলেছে। এবং এই সন্দেশখালী বিষয়টা কতটা দূর গড়াবে, এটা মাননীয়া কোথাও না কোথাও একটা ইঙ্গিত পেয়েছেন। এই দেখুন, এই একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা এক্স হ্যান্ডেল এবং এখানে পরিষ্কারভাবে এক্স লিখে দিয়েছে, দিস ভিডিও হ্যাজ বিন ক্লিপড টু শুট দি ন্যারেটিভ অ্যান্ড স্প্রেড মিস ইনফরমেশন। এটা তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল, এখানে এটা এক্সের এটা দেওয়া রিমার্ক।
তাহলে এই ফেক ভিডিও কেন করতে হচ্ছে? তৃণমূল বুঝে গেছে যে ফেক প্রপাগ্যান্ডা, ফলস ইনফরমেশন যদি না চালায় তাহলে যে কটা আসন তাদের পাওয়ার কথা তারা সে কটাও না পাবে না। এবার একটা শাসক দল সম্পূর্ণ শূন্য হয়ে যাওয়া মানে না থাকবে সরকার, না থাকবে ক্ষমতা, না থাকবে দল। কোথায় কুণাল ঘোষ তো বলছেন 35টা আসন পাবে, ভোট শতাংশের নিরিখে 60 থেকে 62। কুণাল ঘোষকে জিজ্ঞাসা করুন এই 35টা আসনের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন কি জিতবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কী স্ট্যাটাস সেটা কুণাল ঘোষকে আগে জিজ্ঞাসা করুন, তাতেই পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূল কটা আসন জিতছে।